আশা করি সবাই তোমরা ভালো আছো স্টুডেন্টরা। তো আমরা এখন আমাদের পড়ায় চলে যাচ্ছি, আমরা শেয়ার স্ক্রিনে চলে যাচ্ছি। আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ? জি মিস। জি ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমার পরিচিতি দেয়া আছে। এখানে আমার পরিচিতি দেয়া আছে, আমার নাম এবং কলেজ। আমি তোমাদের নিগার সুলতানা তন্দ্রা ম্যাডাম। এবং আরো দুইজন ক্লাসে ঢুকেছে, আমি তাদেরকে এডমিট দিয়েছি। তো আমরা এখন শুরু করছি। আচ্ছা দেখো, তাহলে এখানে তোমরা এখন এই আচ্ছা আমরা পরবর্তীতে তাহলে ইয়েতে চলে যাচ্ছি, পরের স্লাইডে। এখন দেখতে পাচ্ছ সবাই? জি মিস। আচ্ছা, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েলকাম টু অনলাইন ক্লাস ঢাকা ওমেন কলেজ। তারপরে তোমাদের যে মানে তোমাদের যে ক্লাস, সেটা হচ্ছে তোমরা হচ্ছে বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার। হ্যাঁ, তোমাদের সাবজেক্ট হচ্ছে তোমরা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, তোমাদের সাবজেক্ট হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এই সাবজেক্টেই আজকে আমি ক্লাস নিব। আর তোমাদের সাবজেক্ট কোড নিশ্চয়ই তোমরা জানো যে 222601। তোমাদের আজকে যে চ্যাপ্টারটা আমি তোমাদের সাথে আজকে পড়াবো সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 8। ঠিক আছে? এবং এই চ্যাপ্টারের নাম হচ্ছে কম্পেনসেশন, তোমার টার্মিনোলজি, এবং এটার বাংলা অর্থ হচ্ছে ক্ষতিপূরণ। ঠিক আছে? অর্থাৎ আমি তোমাদেরকে আজকে ক্ষতিপূরণ চ্যাপ্টারটা নিয়ে তোমাদের সাথে আমি পড়াবো, এবং এখানে ক্লাসে ডেট এবং টাইম সব লেখা আছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, এখন তোমরা দেখতে পাচ্ছ এখন এখন কি লেখা আছে একটু বলো তো? ক্ষতিপূরণ নিয়োজিত মানব ক্ষতিপূরণ সম্পদের আর দৈহিক তারপরে আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে দেখো আমরা টপিকসে চলে যাচ্ছি যে এই চ্যাপ্টারের নামই হচ্ছে ক্ষতিপূরণ। ঠিক আছে? এবং ক্ষতিপূরণ আসলে কাকে বলে, ক্ষতিপূরণটা আসলে কি? তাহলে এখানে দেখো, ক্ষতিপূরণ বলতে আমরা বোঝাচ্ছি যে প্রতিষ্ঠানে নিয়োজিত মানব সম্পদের যে দৈহিক ও মানসিক শ্রম ও সেবা প্রদানের তোমার বিনিময়ে প্রাপ্ত আর্থিক পারিশ্রমিক ও অন্যান্য সুবিধাকে কিন্তু বোঝায়। ঠিক আছে? এখন যে বিষয়টা সেটা হচ্ছে, তাহলে বুঝতে পারছো যে ক্ষতিপূরণটা আসলে কি? ক্ষতিপূরণ বলতে বোঝাচ্ছে যে একটা যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে নিয়োজিত থাকে যে মানব সম্পদ, তাদের দৈহিক এবং মানসিক শ্রম এবং সেবা প্রদানের বিনিময়ে প্রাপ্ত তোমার যে আর্থিক পারিশ্রমিক এবং অন্যান্য সুবিধা, সেগুলোকেই বোঝাচ্ছে ক্ষতিপূরণ। এখন ধরো ক্ষতিপূরণ তো এটা অবশ্যই যে কোনো প্রতিষ্ঠানেই মানে ক্ষতিপূরণ তোমার থাকে। যেমন ধরো তোমার ক্ষতিপূরণ বলতে আমরা যদি আবারও তোমার বলি অন্যভাবে, যে কর্মীর কাজ বা পারিশ্রমিকের বিনিময়ে, ঠিক আছে, কর্মীর কাজ বা তোমার সে যে পরিশ্রমটা করছে সেই পরিশ্রমের বিনিময়ে প্রাপ্ত পুরস্কার। হ্যাঁ, প্রাপ্ত পুরস্কার, যেটা মজুরি হতে পারে, বেতন ভাতা, তারপরে তোমার বোনাস, কমিশন, অন্যান্য সুবিধা প্রদানের দ্বারা তোমার দেখা যাচ্ছে পারিশ্রমিক আকারে যেটা মেটানো হচ্ছে সেটাই কিন্তু
ক্ষতিপূরণ। এবং এই ধরনের মজুরি এবং বেতন ভাতা বা ক্ষতিপূরণের মাধ্যমে কর্মীদের কি হয়, জীবিকা নির্বাহ হয়, পরিবার পরিজন নিয়ে তারা ভালো থাকে। বুঝতে পারছো তোমরা? আচ্ছা, তাহলে তারপরে যেটা আছে সেটা হচ্ছে আরেকটু যদি বিস্তারিত আমরা বলি, যদি মনীষীর ভাষায় আমরা তোমাদের সামনে তুলে ধরতে চাই, তাহলে বলবো যে তোমার অধ্যাপক রবিন্স উনি বলেন যে ক্ষতিপূরণ প্রশাসনের লক্ষ্য হচ্ছে তোমার এরূপ একটি তোমার ব্যয় কার্যোপযোগী বেতন কাঠামো প্রণয়ন করা, যাতে শুধু যোগ্য কর্মীদের তোমার আকৃষ্ট, প্রেষিত বা সংরক্ষণই করে না, তার ন্যায্য হিসেবে ওইসব কর্মীদের দ্বারা গ্রহণযোগ্য হয়। আসলে এখানে বলতে চাচ্ছে মূল কথাটা আসলে কি? মূল কথাটা হচ্ছে একটা প্রতিষ্ঠানে কর্মীরা কাজ করবে এবং সেই কাজের বিনিময়ে তারা কি পাবে? ক্ষতিপূরণ। কাজের বিনিময়ে একটা তোমার পারিশ্রমিক পাবে। ঠিক আছে, সেটা শুধুমাত্র মানে তাদেরকে সন্তুষ্টি যেরকম করবে, পাশাপাশি তাদেরকে প্রেরণা দান করবে। ঠিক আছে, এই বিষয়টাই এখানে বোঝাতে চাচ্ছে। আবার ধরো এভাবেও আমরা সংজ্ঞাটা বলতে পারি যে কর্মী প্রতিষ্ঠান কর্তৃক তার কর্মীদেরকে কাজের বিনিময়ে যে তোমার আর্থিক পারিশ্রমিক প্রদান করা হয় তাকেই কিন্তু ক্ষতিপূরণ বলা হয়। ঠিক আছে, এখন এই ক্ষতিপূরণটাকে ক্ষতিপূরণ প্রশাসন বলা হচ্ছে, এবং মজুরি, আবার এটাকে মজুরি বেতন প্রশাসনও তোমরা ইচ্ছে করলে বলতে পারবা। মজুরি বেতন প্রশাসন হচ্ছে তাহলে কি, যে ব্যবস্থাপনার ওই কাজ যা দ্বারা প্রতিষ্ঠানের সদস্যদের পারিশ্রমিকের স্তর নির্ধারণ করা হয় এবং ওই স্তরের বিভিন্ন উপাদান সমূহ তোমার স্থির করা হয় এবং নিয়ন্ত্রণ করা হয় এবং পরিচালনা করা হয়। এক কথায় আমরা এটাই বুঝবো যে কর্মীরা তাদের শ্রমের বিনিময়ে যে আর্থিক মূল্য পেয়ে থাকে এবং অনার্থিক মূল্য পেয়ে থাকে এবং অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো পেয়ে থাকে, তার সমষ্টিকেই কিন্তু তোমার ক্ষতিপূরণ প্রশাসন বলা হয়। আচ্ছা, তাহলে এবারে আসো যে মজুরিটা কি। মজুরি বলতে আসলে আমরা কি বুঝি? মজুরি বলতেও কিন্তু আমরা বুঝি যেমন শ্রমের মূল্য বা পারিশ্রমিককে কি মজুরি বলা হয়। আবার যদি এভাবে চিন্তা করি যে মজুরি এবং বেতন প্রশাসন আর্থিক পুরস্কারের মাধ্যমে, ঠিক আছে, পারিশ্রমিক, তারপরে প্রণোদনা দান নীতি বাস্তবায়নের জন্য প্রণীত নির্বাচন, তারপরে তোমার এই যে উন্নয়ন, হ্যাঁ, এই সংক্রান্ত তোমার কর্মসূচির নির্দেশনাকে তোমার অন্তর্ভুক্ত করে। তার মানে এখানে কি বলতে চাচ্ছে যে তোমার মজুরি এবং বেতন প্রশাসন আর্থিক পুরস্কারের মাধ্যমে তোমার পারিশ্রমিক ও প্রণোদনা দান নীতি বাস্তবায়নের জন্য প্রণীত তোমার নির্বাচন, উন্নয়ন এবং কর্মসূচির নির্দেশনাকে অন্তর্ভুক্ত করে এই মজুরি এবং বেতন প্রশাসন। ওকে, তাহলে ক্ষতিপূরণ প্রশাসনটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এবার পরের স্লাইডে চলে যাচ্ছি। এবার এখানে কি প্রশ্ন দেয়া আছে দেখি একটু বলো তো। ক্ষতিপূরণ প্রশাসনের মূলনীতি। ওকে, ক্ষতিপূরণ প্রশাসনের মূল নীতি এখানে যেটা আছে সেটা আমরা এখন আলোচনা করব। হ্যাঁ, তাহলে দেখো ক্ষতিপূরণ প্রশাসনের মূল নীতিটা আসলে কি। একটি প্রতিষ্ঠানে কিন্তু দেখা যাচ্ছে যে তোমার উত্তম শিল্প সম্পর্ক বজায় রেখে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং তোমার অধিক মুনাফা অর্জন করা ব্যবস্থাপনার কিন্তু একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। আর এই উদ্দেশ্য অর্জনে কিন্তু সুষ্ঠু ক্ষতিপূরণ প্রশাসন কার্যকর এবং ফলপ্রসূ ভূমিকা পালন করে। ঠিক আছে, তো এখন এই ক্ষতিপূরণ প্রশাসনের যে মূলনীতি, সেখানে 1 নম্বর মূলনীতি হচ্ছে উপযুক্ততা ও দক্ষতার নীতি। উপযুক্ততা ও দক্ষতার নীতি বলতে কি বোঝাতে চাচ্ছে? ক্ষতিপূরণ নীতি তোমার এমন ভাবে নির্ধারিত হবে যাতে উপযুক্ত তোমার এবং দক্ষতা সম্পন্ন এবং অভিজ্ঞতা সম্পন্ন কর্মীরা প্রতিষ্ঠানের প্রতি কি আকৃষ্ট হয়। ঠিক আছে, বিশেষ দক্ষতা সম্পন্ন বিশেষ পদের জন্য আকর্ষণীয় ক্ষতিপূরণ ব্যবস্থা কিন্তু থাকা আবশ্যক। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে তোমার যেটা আছে যে 2 নাম্বার পর্যাপ্ততার নীতি।
ঠিক আছে, পর্যাপ্ততার নীতি বলতে এখানে কি বোঝাতে চাচ্ছে যে ক্ষতিপূরণ কর্মীর তোমার জীবন ধারণের উপযোগী হওয়া কিন্তু অবশ্যই দরকার, এবং জীবনযাত্রার মান রক্ষা করা যায় এই ধরনের পর্যাপ্ত ক্ষতিপূরণের ব্যবস্থা কিন্তু থাকতে হবে, যাতে কর্মীরা কি নিশ্চিন্তে তোমার কর্মে আত্মনিয়োগ করতে পারে। এবার আসো 3 নাম্বার। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে স্থিতিশীলতা। স্থিতিশীলতা, ক্ষতিপূরণ নীতি যথেষ্ট স্থিতিশীল হতে হবে প্রতিষ্ঠানে। আচ্ছা শোনো, যেখান থেকে সাউন্ড আসতেছে সেখানে মিউট করে দাও, যেখান থেকে সাউন্ড আসতেছে সেখানে মিউট করে দাও, ঠিক আছে? আচ্ছা, যেটা আমরা বলছিলাম যে প্রতিষ্ঠানের বেতন কাঠামো স্থিতিশীল রাখার মাধ্যমে তোমার দীর্ঘকালে বেতন ভাতা নিয়মিত চালু রাখার যে একটা ব্যবস্থা, সেটা কিন্তু নিশ্চিত রাখতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার 4 নাম্বার কল্যাণমুখিতা। কল্যাণমুখিতা তার মানে কি, প্রতিষ্ঠানে কর্মীদের সার্বিক কল্যাণের জন্য যথোপযুক্ত ক্ষতিপূরণ তো অবশ্যই থাকতে হবে। ক্ষতিপূরণ প্রশাসনকে তোমার বর্তমান এবং ভবিষ্যতের বিবেচনায় রেখে বেতন ভাতা এবং সুযোগ সুবিধার ব্যবস্থা রাখতে হবে। আসলে অর্থনৈতিক এবং সামাজিক কল্যাণ যদি তোমার নিশ্চিত করা যায়, তাহলে এই ধরনের ক্ষতিপূরণ নীতি কিন্তু তোমার প্রণয়ন করা উচিত। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বারে কি আছে একটু বলো তো পয়েন্টটা। স্বার্থ সংরক্ষণ নীতি। নীতি হ্যাঁ, স্বার্থ সংরক্ষণ নীতি, তাই না? আচ্ছা, তা স্বার্থ সংরক্ষণ নীতি বলতে কি বোঝাচ্ছে, যে প্রতিষ্ঠানের মালিক তথা তোমার ব্যবস্থাপনা, সকল স্তরের কর্মী বৃন্দ, তারপর সংশ্লিষ্ট যে দল বা গ্রুপ, তারপরে সাধারণ জনগণ এবং সমাজের স্বার্থ সংরক্ষণ করে, এই ধরনের ক্ষতিপূরণ নীতি প্রণয়ন করতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার নমনীয়তার নীতি। নমনীয়তা বলতে তোমরা তো আশা করি বুঝো যে যে কোনো পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলার যে একটা নীতি, সেটাই হচ্ছে নমনীয়তার নীতি। এবং যে কোনো পরিস্থিতির উদ্ভব হলে সেই পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করাটাকেই তোমার কি বলা হচ্ছে, তোমার নমনীয়তার নীতি বলা হচ্ছে, বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই দেখো, সেটা হচ্ছে এরপরে যেটা আছে। আচ্ছা, সবাই ভিডিও অন করে রাখো, ঠিক আছে? হ্যালো, ভিডিও বন্ধ করার দরকার নাই, সবাই ভিডিও অন করে রাখো। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে, তাহলে আমরা নমনীয়তার কথাটাই আমরা বলছিলাম যে তোমার ক্ষতিপূরণ নীতিতে নমনীয়তা যেরকম সুনিশ্চিত করতে হবে, নমনীয়তার নীতিটাকে শ্রম বাজারের ব্যবস্থা বিবেচনা করে তোমার পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর লক্ষ্যে তোমার কর্মীদের প্রদত্ত বেতন ভাতা এবং সুবিধাদি কি মাঝে মাঝে তোমার পুনর্নির্ধারণ করতে হবে, তারপর পুনঃমূল্যায়ন করতে হবে। বুঝতে পেরেছো বিষয়টা? আচ্ছা, হ্যাঁ, তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে এরপরে 7 নাম্বার যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে বেতন কাঠামো নির্ধারণ। বেতন কাঠামো নির্ধারণ বলতে কি বোঝায়? বেতন কাঠামো নির্ধারণ বলতে বোঝাচ্ছে যে কর্মীদের তোমার যথাযথ বেতন ভাতা নির্ধারণের পদ্ধতি অবশ্যই তোমার প্রণয়ন করতে হবে। এই সম্পর্কে তোমার প্রতিষ্ঠানের কাজ পদ বিবেচনা করে তোমার সেই পদ্ধতি সম্পর্কে একটা যেমন সিদ্ধান্ত নিতে হবে। তারপরে আবার এই ক্ষেত্রে কর্মীদের যোগ্যতা দেখতে হবে, দক্ষতা, অভিজ্ঞতা, কাজের শর্ত, তাদের কাজের স্বতঃস্ফূর্ত যে আত্মনিয়োগ, এই বিষয়গুলা কিন্তু বিবেচনা করে তোমার বেতন কাঠামো নির্ধারণ করতে হবে। বেতন কাঠামো বলতে কি বোঝাতে যাচ্ছে, কর্মীরা যে তোমার প্রতিষ্ঠানে কাজ করছে, তাদের এই কাজের
বিপরীতে তারা যে একটা পারিশ্রমিক পাবে, সেই পারিশ্রমিকটা কত হবে এবং তাদের পদ কিরকম, তাদের দক্ষতা কিরকম, যোগ্যতা কিরকম, অভিজ্ঞতা কিরকম, হ্যাঁ, তাদের তারপর কাজের শর্ত কিরকম, তারা কাজের শর্তগুলো মানছে কিনা, স্বতঃস্ফূর্ত ভাবে কাজে অংশগ্রহণ করছে কিনা, এই বিষয়গুলো বিবেচনা করেই কিন্তু বেতন কাঠামো নির্ধারণ করতে হবে। আচ্ছা, এরপরে 8 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে কার্য সম্পাদন। কার্য সম্পাদন বলতে কি বোঝাচ্ছে, যে তোমার কার্য সম্পাদনের ভিত্তিতেই কিন্তু বেতন কাঠামোটা নির্ধারণ করা উচিত। কর্মীর কার্য সম্পাদনের মানটা কিরকম, কিরকম সে মানে কাজ করছে, কতটুকু দক্ষতা আছে, তারপর কাজের পরিমাণ কিরকম, এগুলো মূল্যায়ন করে কিন্তু ক্ষতিপূরণ ব্যবস্থা নেওয়া উচিত। কার্য সম্পাদন তোমার মূল্যায়নের মাধ্যমে তোমার দেখা যাচ্ছে ক্ষতিপূরণ অনেক সময় মাঝে মাঝে পুনর্নির্ধারণও করা যায়। আবার তোমার এই ক্ষতিপূরণ ব্যবস্থা যাতে কার্য সম্পাদনের মান উন্নয়ন করতে পারে সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে, লক্ষ্য রেখে তোমার ক্ষতিপূরণ প্রদান করতে হবে। আচ্ছা, এরপরে তোমার 9 নাম্বার যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক কাঠামো। প্রাতিষ্ঠানিক কাঠামো তাহলে এটা কিরকম দেখো, যে সাংগঠনিক কাঠামো একটা প্রতিষ্ঠানের যে সাংগঠনিক কাঠামো আছে সেই সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে কিন্তু তোমার পদে প্রয়োজন অনুযায়ী কর্মীদের দায়িত্ব কর্তব্য বিবেচনা করে যথাযথ তোমার ক্ষতিপূরণের সিদ্ধান্ত নিতে হবে। পদোন্নতি পরিকল্পনার যে প্রতি দৃষ্টি দেয়া সেটাও কিন্তু এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে 10 নাম্বার বেতন নির্ধারণ পদ্ধতি। ওকে, ঠিক আছে, এটা আমরা এর আগেই অবশ্য আলোচনা করে ফেলেছি, বেতন নির্ধারণ কিভাবে করতে হবে। এরপরে 11 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে চাকরির স্থায়িত্ব। চাকরির স্থায়িত্ব দেখো, কর্মীদের দীর্ঘকাল প্রতিষ্ঠানে ধরে রাখার জন্য কিন্তু একটা উপযুক্ত ক্ষতিপূরণ ব্যবস্থা সেখানে থাকা উচিত। কর্মীরা কিভাবে কাজ করছে, তারা যদি দক্ষভাবে কাজ করে সেইভাবে ক্ষতিপূরণ তাদেরকে দেওয়া উচিত। তো প্রতিষ্ঠানের নিয়োগ বিধি বিবেচনা পূর্বক কর্মীদের চাকরির স্থায়িত্ব বজায় রাখার উপযোগী ক্ষতিপূরণ নির্ধারণ করা কিন্তু আবশ্যক। ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপরে তোমার 12 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে অভিযোগ গ্রহণ। হ্যাঁ, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। ক্ষতিপূরণ প্রদানে কর্মীদের কোনো অভিযোগ আছে কিনা, থাকলে সেটা শুনতে হবে, বিবেচনা করতে হবে। ক্ষতিপূরণ সম্পর্কিত কর্মীর অভিযোগ শ্রবণ এবং নিষ্পত্তি পূর্বক তোমার ক্ষতিপূরণ ব্যবস্থায় প্রয়োজনীয় তোমার সমন্বয়ের ব্যবস্থা থাকতে হবে। তার মানে কি বলছে, অভিযোগগুলোকে শুনতে হবে, গুরুত্ব দিতে হবে এবং সেগুলোকে কি তোমার নিষ্পত্তি করতে হবে, সেই বিষয়টাই এখানে বলতে চাচ্ছে। মানে এই সুযোগগুলো তোমার অবশ্যই কি দিতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে দেখো আমি কিন্তু ক্ষতিপূরণ প্রশাসনটা কি, ক্ষতিপূরণের সংজ্ঞা, ঠিক আছে, মজুরি কাকে বলে, এই বিষয়গুলো আজকে আমরা ক্লাসে আলোচনা করেছি। এরপরে যেটা তোমার আমরা আলোচনা করলাম এতক্ষণ, যে ক্ষতিপূরণ প্রশাসনের মূল নীতিগুলো আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আমার এখানে তোমার নোটিশ আসছে, সময় শেষ হয়ে গেছে ক্লাসের। তো আমি তোমাদের রোলগুলো এখন কালেক্ট করব। আচ্ছা, তো আমি তোমরা আমাকে একটু রোলগুলা বলো। আচ্ছা, রোলগুলা দেখি কার কার আছে। যদি আচ্ছা, এই যে মমতাজ, মমতাজ কে? মমতাজ আমি ম্যাডাম, এটা আমার ছোট বোনের। আমার হ্যাঁ, এটা আমার নাম জান্নাতুল ফেরদৌস প্রীতি। তোমার নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস প্রীতি, জি। আচ্ছা, আমি তাহলে লিখে নেই, দাঁড়াও। আমার ফোনটা দিয়ে ঢুকতে পারছি না তো, ছোট বোনেরটা দিয়ে ঢুকেছি আর কি। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস। তোমার রোল হচ্ছে 18, 26, 47। 18, 26, 47 না?
আচ্ছা, তারপরে দেখো আমি এখানে দেখতে পাচ্ছি একটা মোবাইলের ইয়ে আসছে, এ এ এ অনেকগুলা লেখা, ওর নাম কি আর রোল কত? একটু বলো। হ্যালো, মিস হ্যাঁ হ্যালো, আইডি দিয়ে আমি অর্পিতা আছি। বুঝি না, কথা বোঝা যাচ্ছে না, তোমার মিস ইয়েটা বলো। হ্যাঁ স্বাধীন বলো। ফলিয়ার আইডি দিয়ে আমি অর্পিতা আছি। আচ্ছা, তোমার নাম কি? অর্পিতা? অর্পিতা ফলিয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি লিখছি। রোল কত? মিস 18 26 66। 18 26 66। তোমার নাম হচ্ছে কি অর্পিতা পয়লা? কি অর্পিতা? ফলিয়া ফলিয়া। আচ্ছা আচ্ছা, পলিয়া, ঠিক আছে ঠিক আছে, অর্পিতা পলিয়া। তোমার রোল হচ্ছে 18 26 66। আচ্ছা হ্যাঁ মিস। আচ্ছা, এখন আমি একটু মানে না, আমি বলি ভিডিও অন রাখো সবাই, তা না হলে কথা বললে কিন্তু অতটা বোঝা যায় না, ঠিক আছে? একজনের এই যে মোবাইলের ইয়ে ভাসতেছে, তুমি তো কথা বলতেছো না। তোমার নামটা কি? এই যে অনেকগুলা মিস আমি এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকেই আমি জিজ্ঞেস করছি সেই তখন থেকে যে ও তোমার নামটা কি। তোমার তো আচ্ছা মিস নাম আমি শো বুঝতে করতেছে পারিনি না। এই জন্য না, তোমার নাম কিন্তু শো করতেছে না, এই আমি জন্য আমি বারবার বলতেছি। বুঝতেছি না তো। আচ্ছা, তোমার নাম বলো। ও ম্যাম আমার সাদিয়া বিলকিস। রোল? রোল 18 26 67। 18 26 67 না? 67 আচ্ছা ঠিক আছে। জি মিস। আচ্ছা ঠিক আছে, তো লতিফা আক্তার মিকা 18 26 54। না দাঁড়াও, আমি একটু ইনবক্স থেকে দেখে দেখেই আমি লিখছি, সিরিয়ালি আমি তোমাদেরকে জিজ্ঞেস করব, ঠিক আছে? অসুবিধা নাই। আচ্ছা, এরপরে যেটা আছে, ওকে মিস। ওকে, আমি যাদেরকে জিজ্ঞেস করব তারাই বলো, কারণ এখানে ইনবক্সে অনেকের রোল দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, মিকা, তোমার রোলটা বলো তো। মিকা, মিকা কে? মিকা দেখা যায় মিউট করে রাখছে। মিস হ্যাঁ বলো মিস রোলটা। 18 26 54। 18 26 54, ওকে। আচ্ছা, তারপরে আচ্ছা নাজিয়া আক্তার, আচ্ছা স্বাধীন, স্বাধীন ফালিয়া, ওকে। ওঠো ওঠো। স্বাধীন ফালিয়া, তোমার রোলটা মিস বলো। অর্পিতা অর্পিতা অর্পিতা? মিস, ও তো রোল দিছে অর্পিতা, অর্পিতা ফুলিয়া। ও রোল দেয় নাই, এখানে যে ইনবক্সে শো করতেছে স্বাধীন, স্বাধীন লেখা। মিস আপনি আমার রোল নিছেন, আমি কিছুক্ষণ আগে দিলাম অর্পিতা 18 26 66। ও 18 26 66 না? হ্যাঁ মিস। আসলে এইভাবে কিন্তু মানে আসলে দেখা যায় সমস্যা হয়, বুঝতে পারছো? মিস আমি চেঞ্জ করব, এই যে মোবাইল দিয়ে চেঞ্জ করা যায় না, ল্যাপটপ দিয়ে করতে হয় তাই আচ্ছা আর কি। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। আসলে ক্লিক করবো। আচ্ছা, ঠিক আছে, আমি কালেক্ট করছি, অসুবিধা নাই। আর বাকিদের নাম তো ঠিক আছে না? আচ্ছা, এই তমা মন্ডল এরা তো ঠিক আছে নাকি? জি মিস। আচ্ছা, তাহলে দাঁড়াও 1 মিনিট, আমি দরকারে মোবাইল নাই তো, আর মোবাইল দেখলাম তাই আমরা পুরো দিন মনে আসি। লিঙ্কে টিপ দিলে হয়ে যায় না এরকম, প্রথমবার তো। আচ্ছা, তাহলে এখানে কনফিউশন ছিল মমতাজ, ওরটাও নিলাম রোলটা আমি। ওর নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস নাকি? জি ম্যাম। আচ্ছা, তো আচ্ছা, তারপরে আরেকজন কনফিউশন ছিল, ওই যে মোবাইলের ইয়ে ভাসছিল, আচ্ছা ওর নাম আহ, সাদিয়া বিলকিস, ওর নাম মনে হয় সাদিয়া বিলকিস না? জি ম্যাম।
হ্যাঁ রেসপন্স করবা, এতে আরো সুবিধা। আচ্ছা, আর জান্নাতুল ফেরদৌস পলি সে হচ্ছে আরেকজন, তার রোল আছে, একজন হচ্ছে শুধু জান্নাতুল ফেরদৌস আর আরেকজন হচ্ছে জান্নাতুল ফেরদৌস পলি, নাকি? আমি জান্নাতুল ফেরদৌস বিথি, আমি জান্নাতুল ফেরদৌস বিথি ম্যাম। ও আচ্ছা আচ্ছা, বিথি। বিথি আর আরেকজন হচ্ছে পলি, একই নাম হয়ে গেল তাই না? তারপরে মিকা, মিকার রোলটা ওর, আচ্ছা মিকা তুমি কি বলছিলা, তোমার রোলটা হচ্ছে কত? হ্যালো মিকা, তোমার রোলটা কত 18, বলেছে? 26, 54। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো স্বাধীন ফালিয়া এটাও আমি বুঝলাম যে অর্পিতা, ওর নাম হচ্ছে অর্পিতা তাই না? 18, 26, 66। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। সবাইকে তাহলে আজকে যেহেতু আমাদের ক্লাসের টাইম শেষ, আজকে তাহলে এই পর্যন্তই। আমি যেগুলা তোমাদেরকে আজকে পড়ালাম তোমরা সেগুলো বাসায় গিয়ে অবশ্যই কমপ্লিট করে ফেলবে, পড়া জমিয়ে রাখবে না, এগুলো কমপ্লিট করে ফেলবে, ঠিক আছে? আর এগুলো অবশ্যই তোমরা লিখিতভাবে তোমরা নোট আকারে উপস্থাপন করবা, ঠিক আছে? আর আমরা এই চ্যাপ্টারটা যেহেতু শুরু করেছি, এটা আমরা আস্তে আস্তে শেষ করে দিব, এর পরের টপিকসে সামনে আমি আলোচনা করব। আজকে তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকে তাহলে এই পর্যন্তই, কেমন? আসসালামু আলাইকুম মিস। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।